অনেক লেখা পড়তে পড়তে তিনি এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম, এক সাহেবের লেখা একটা পড়লাম। প্রচুর লেখা পড়তে হয়, আমরা খালি পাঠ্য বইটাকে পড়ার জন্য চেষ্টা করি। যতদিন তোমরা পাঠ্য বইয়ের বাইরে বেরোতে পারবে না ততদিন কিন্তু আমাদের প্রকৃত শিক্ষা থেকে আমরা অনেক দূরেই থাকবো। পাঠ্য বইয়ের বাইরে বেরিয়ে আরো আদার্স বই, 5টা বই যদি পড়ো তাহলেই কিন্তু পরিপূর্ণ মানুষ হয়ে ওঠা সম্ভব হবে। নচেত এই পাঠ্য বইয়ের মধ্যেই পুঁথিগত বিদ্যা নিয়েই ওদের দিনকাল কাটবে, যেটা বাস্তবে অ্যাপ্লাই করা খুব মুশকিল হয়ে পড়বে। তার সম্ভবিত্র অনেক ধরনের বই পড়ছিলেন সে সময় এই বিষয়টাকে জানার জন্য যে পাশ্চাত্য দেশের লোকেরা বা ইউরোপীয় দেশের লোকেরা এই ধরনের নাটক, ভঙ্গিমার মারফত নাটক কি করে কি করে না, এই নাটক এই নিয়ে পড়াশোনা করতে গিয়ে তিনি দেখতে পেলেন যে এক সাহেবের লেখা পড়লাম। রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক, নাম আইজেনস্টাইন, আন্ডারলাইন। একবার কাবুকি থিয়েটার বলে এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল, এটাও আন্ডারলাইন। তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখলেন। তার লেখা পড়ে জানতে পারলাম যে সে অভিনয় ভঙ্গির বহুল ব্যবহার আছে। মানে বহু ব্যবহার করেছে ভঙ্গি নিয়ে করে। কিরকম না, যেমন ধরুন কোনো এক নাইট অত্যন্ত ক্ষুব্ধ হয়ে এক দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন। মনে করুন তিনি এই স্টেজের পিছন দিক থেকে গম্ভীরভাবে এগোতে থাকলেন। স্টেজ, আমি যে সম্ভবিত্র বলেছিলাম নিজেকে, সৌমিত্র একটু গম্ভীর হয়ে হাঁটতে আরম্ভ করছি, বা হেঁটে হেঁটে আসছি, আর পিছনে কি হচ্ছে, বিশাল বড় একটা দুর্গ দাঁড়িয়েছিল। সেই দুর্গটাকে পট করে ফেলে দেওয়া হবে। দেখো, এক নাইট অত্যন্ত ক্ষুব্ধ হয়ে দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন। মনে করুন এই স্টেজের পিছনেই দুজন লোক একটা মস্ত দুর্গদ্বার হাতে করে দাঁড়িয়ে আছে। দুর্গের একটা দরজা বা সিংহ দরজা ধরে দাঁড়িয়ে আছে। এই যে একটু এগিয়ে এলো, একটা দরজা ফেলে দিচ্ছে। তারা শিফটার স্টেজের উপর, তাদের উপস্থিতিতে কেউ কিছু মনে করেন না। নাইট 2-3 পা এগোলো, আর সেই শিফটাররা বড় দরজা রেখে দিয়ে অপেক্ষাকৃত ছোট্ট একটা দরজা ধরে দাঁড়ালো। এইরকম করে নাইট যখন প্রায় ফুটলাইটের কাছে এসে পড়েছেন, তখন তাদের দেখা যায় শিফটাররা ওই দরজায় এতটুকু একটা দরজা ধরে দাঁড়িয়ে আছেন। ছোট্ট দরজা দাঁড়িয়ে দিচ্ছেন। আর সামনে কোথায় এসে দাঁড়িয়েছে? ফুটলাইট, পায়ের সামনে যে লাইটটা মারা হচ্ছে মুখে, ফুটলাইট মারা হয় নাটক মানে কিন্তু মঞ্চস্থ হবে, এটা ধরে নেওয়াই হয়। মানে লাইটটা মারছে আর পুরো স্টেজটা হালকা আলো পড়ছে ওই পিছনে। সেখানে প্রথমে ছিল বড় সিংহ দরজা, একটু যে এগোলো ফেলে দিল, আর ছোট দরজা তুললো, আর একটু এগোলো, আরো একটা ফেলে দিয়ে আর ছোট্ট দরজা ধরে দাঁড়িয়ে আছে। মানে কি ভাবছে যে অনেক দূরে চলে যাচ্ছে, দরজা থেকে অনেক দূরে চলে এলো। কে চলে এলো? সৌমিত্র চলে এলো, নাইট চলে এলো, অনেক দূরে চলে এলো। অর্থাৎ পারসেপটিভ রচনা হলো আর কি, নাইট কত দূর এসে পড়েছেন তাই বোঝানো হলো। তারপর ধরুন দুজন লোকের লড়াইয়ের একটা দৃশ্য আছে। সেই লড়াই সত্যিকারের তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয়, তলোয়ার বার করছে না, কিন্তু আর লড়াইয়ের কথা আসছে। সত্যিকারের তলোয়ার নিয়ে যুদ্ধ নয়, ঝনঝন করে কোনো যুদ্ধ নয়। কি যুদ্ধ হচ্ছে ওখানে? কাল্পনিক খাপ থেকে কাল্পনিক তলোয়ার বের করে ভীষণভাবে কাল্পনিক যুদ্ধ করতে করতে একজনের পেটে কাল্পনিক খোঁচা খেয়ে কাল্পনিক ভাবে মরে গেল। সে মরারও বাহার কথা। কাল্পনিক খাপ থেকে কাল্পনিক তলোয়ার বার করলাম, আমি বার করে শুনি, কাকে দেবো, কাটবো বল, খারাপ করে বার করলাম, কাল্পনিক ভাবে ঠাসতে মেরে দিলাম। কালে বলে জানি না, মানলাম কাল্পনিক ভাবে যা লাগুক না লাগুক, পট করে পড়ে গেল। কাল্পনিক খাপ থেকে কাল্পনিক তলোয়ার বের করে কাল্পনিক ভাবে যুদ্ধ হচ্ছে, দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছে। কাল্পনিক যুদ্ধ হতে হতে কাল্পনিক ভাবে খোঁচা খেয়ে গেল, ফুট করে পেটে লাগলো, কাল্পনিক ভাবে পড়েও গেল, মরেও গেল।
আবার সে মরারও বৈচিত্র্য বহু রকমের আছে, সে মরারও বৈচিত্র্য বহু রকমের আছে। আন্ডারলাইন, সে মরারও বাহার কত কত রকম ভাবে মানুষ মারা যেতে পারে। অর্থাৎ আলতা চিপে অঙ্গ প্রত্যঙ্গের বিভক্ত খিচুনি দেখিয়ে বাস্তব মরা নয়, সে অ্যাস্থেটিক, সে আর্টিস্টিক মরা, একেবারে ইস্থেটিক মরা। আমাদের মূলত আলতার বেলুন দেওয়া থাকে, বেলুনের ভিতরে আলতা ঢোকানো থাকে, পেটে রাখা থাকে, বেঁধে রাখা থাকে, আগে থেকে বানা থাকে। যখন পেটে কিছু মারে ধরে নিল, না ফাটলে জোর করে ফাটি রক্ত, 10 ফাটে রক্ত, রক্ত করে গেল, দুঃখ চলে আসে। এটা সেরকম কিছু নয়, কোন রকম রক্তারক্তির কোনো কারবার নয়। খালি এরকম ভাবে ধরলো যে করে অ্যাক্টিং করতে করতে পড়ছে, এবার পড়ে যাবে আগে। একদম বাস্তব মরা হবে, এটা স্থেটিক মরা একেবারে। ধরুন একবার হয়তো হাতটা নড়ে উঠলো, তারপর একটা ঠ্যাং টিপ করে কাঁপলো, তারপর মুন্ডুটা দুবার নড়লো, চোখ দুটো দুবার ঘুরলো, ব্যাস, তারপর জিভ বের করে আন্তেকাল এন্তেকাল ফরমালো, পটল তুললো। এবং সেই সময় যখন তার সদ্য বিধবা স্ত্রী ছুটে এসে রই রাই করে কাঁদছে, তখন যদি সেই মৃত লোকটা উঠে পুটপুট করে চলে যায়, তো দর্শকরা কিছু মনে করে না। এ মরে গেল বলে তার স্ত্রী সদ্য বিধবা হয়েছে, মারা গেছে, তার স্বামী মারা গেছে, যে কোনো বিচ্ছেদ দুঃখজনক, সে ছুটে আসছে, হায় গো কি হলে গো, কি হিলা গো করে, কি হলো গো করে কাঁদতে কাঁদতে আসছে। হিলা নয়, হায় গো আমার কি হলো তুমি কোথায় গেলে গো বলে ঝাঁপিয়ে পড়ছে এখানে এসে করে, দিয়ে কাঁদতে আরম্ভ করছে, হামা করে কাঁদছে। সে যখন কাঁদছে, যে কোনো কান্না দেখলে আমাদের দরদ উতলে ওঠে। কান্নার চেয়ে দরদে আর কিছু নেই দুনিয়ায়। আগেই পড়েছে তোমরা, কে মাথাতে পড়েছে। তো সেইখানে যখন কাঁদছে, তখন যে লোকটা মরে গেছিল সে উঠে গেলে টুকটুক করে হেঁটে বেরিয়ে চলে গেল। কারণ এটা তো তাকে দিয়ে কোনো কারবারই নয়। এখন অভিনয়টা কার হবে? তার স্ত্রীর অভিনয় হবে। কারণ স্ত্রীর দুঃখটাই প্রধান সেখানে, স্বামীটা তো অবান্তর। আন্ডারলাইন, স্ত্রীর দুঃখটাই প্রধান সেখানে, স্বামীটা তো অবান্তর। স্বামীকে কোনো প্রয়োজন তো নেই, স্বামী খালি পড়ে থাকা কাজ, বেকার এখানে পড়ে থাকবে কেন, উঠে চলে যাক না বাবু, এই কাঁদছে কাঁদুক, দর্শক কিছু মনে করছে না। এরকম ধরনের নাটক একটা দেখেছিলেন, এরকম ধরনের একটা নাটক সম্পর্কে লিখেছেন, কে লিখেছেন? আইজেনস্টাইন, রুশ দেশীয় চিত্র পরিচালক। খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউ আসবে এই জায়গা থেকে। রুশ দেশীয় চিত্র পরিচালকের নাম কি? আইজেনস্টাইন। তিনি কোন ধরনের নাটক দেখে করেছিলেন এটা, এই লেখাটা লিখেছিলেন? কোন ধরনের নাটক দেখেছিলেন? জাপানি কাবুকি থিয়েটারে দেখেছিলেন। যেটা কোথায় গেছিল? মস্কোয় গেছিল। জাপান থেকে মস্কো এসছে, সেখানে আইজেনস্টাইন গিয়ে দেখেছেন, দেখার পর তিনি লিখেছিলেন এরকম একটা ঘটনা, যে এভাবেও সুন্দরভাবে অভিনয়কে ফুটিয়ে তোলা যায়। অত মানে বাস্তব উপকরণ নিয়ে লড়াই করার কোনো প্রয়োজন হয় না। এই বিষয়টাকে বোঝাতে পারলেই হলো যে অন্য ধরনের কোনো উপকরণ ছাড়া অন্য ধরনের একটা নাটক মঞ্চস্থ হচ্ছে। তাহলে সাহেবরাও এটা করে, তাহলে কারা কারা করে? বাঙালিদের ছিল, পুরোনো বাংলা নাটকে পেয়েছি, উড়ে দেশের ডাক্তারে পেয়েছি, মারাঠিতে পেয়েছি, এখন সাহেবদের ক্ষেত্রেও পেয়ে গেলাম। আর দেখে কে আমাকে? আর দেখে বলতে, এই ধরুন এই পরে বুকে ভরসা এলো। আন্ডারলাইন, কার বুকে ভরসা এসেছিল? প্রশ্ন হবে এগুলো পরবর্তীকালে। কার বুকে ভরসা এসেছিল? সৌমিত্রের বুকে। কি পড়ে ভরসা এসেছিল? সেই আইজেনস্টাইনের লেখাটা, পুরো লেখাটা পড়ে ভরসা এসেছিল যে উপকরণ ছাড়াও নাটক করা যায়, উপকরণ ছাড়াও নাটক করা যায়। কারণ সাহেবে একে সার্টিফিকেট দিয়েছে, এবারে নিশ্চয়ই আমাদের দেশের ইংরেজি শিক্ষিত লোকেরা এর কদর বুঝবেন। আর তো কিছুই বলি না, খালি মেনে নেওয়া। ধরে নিন আপনারা যদি মনে করতেন যে এই একটা এটা একটা ভীষণ বড় বন, আমি যেন দাঁড়িয়ে আছি, ভীষণ বড় বন, এবং আমি একটা মস্ত বড় হনুমান, তাহলে আমি হাজার আপত্তি করলেও কি চলতো? সকলে মিলে আমার মুখ পুড়িয়ে প্রমাণ করে ছাড়তেন যে আমি তাই। তাহলে সেই মনে করাটাই আর একটু বেশি করে মনে করুন না, সব ঝঞ্ঝাট মিটে যায়। মনে করুন না আমি মানুষ, কিন্তু এখানে আমি হনুমান হয়ে অভিনয় করছি, হেঁটে হেঁটে অভিনয় করি না, কি আছে? হনুমানের মতো লাফি লাফি অভিনয় করতে হবে, কে বলেছে? আমার চরিত্র যদি হনুমানের হয়, তাহলে আমি হেঁটে হেঁটেই হনুমানের রোল করে দিতে পারি।
এই মাটাকে আরো বেশি করে মানতে বলছেন নাট্যকার। যেমন আমি আগেই বলেছিলাম, আগে অনেকবার বলেছি, মনে হয় তোমার বলছি কিনা জানি না, যেমন নাট্যকার একটু কল্পনা প্রবণ হন, সাহিত্যিক একটু কল্পনা প্রবণ হন, ইচ্ছে করলে বেঞ্চগুলোকে প্রাণ দিতে পারেন। বেঞ্চগুলো কথা বলছে, বেঞ্চ তো দাঁড়িয়েও কথা বলতে পারে, বেঞ্চকে এরকম শুয়ে শুয়ে কথা বলবে, তার ওখানে মুখটা কোথায় পাবো? মুখ নেই, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। ধরো 10টা বাজলে বড় আরাম হয়, ছেলেপেলেরা আসে স্কুলে, আমার উপর বেঞ্চ বস্তা এই ব্যাগগুলো রাখে, তো ব্যাগগুলো না বস্তাগুলো রাখে, আরো বড় বড় আলু বস্তার মতো এসে বসে, বাবু বসবি বস, তা না লাফালাফি করে। মাঝে মাঝে আবার নিজেরা পাশাপাশি করে ঠেলাঠেলি যখন করে না, তখন অবস্থাটা যা হয় আমার কোমরটা সে বলতে। দুটো বেঞ্চের মধ্যে যদি কথা প্রদর্শন হয়, লিখতে বলা হয়, একটা লোহার বেঞ্চ আর একটা কাঠের বেঞ্চ, দুই বেঞ্চ তাদের মনের দুঃখের কথা বলছে, তারা কি কি বলতে পারে এটা তোমরা ভেবে নাও দেখি। কি বলতে পারে? টেবিল বলবে আমি খুব ভালো আছি বাবা, আমার খুব কম লোক বসে, খালি লম্বা বাংলা মাস্টারটা এসে বসে, খালি আর কেউ বসে না, এটা বলবে হয়তো সে, তাই না? আর কিছু বলবে না সে। কিন্তু আর অন্যগুলোর ক্ষেত্রে কি হবে? বলবে ও অল্প করে বলবে না, খাতাগুলো রাখে, আর যাবি যাবি ভালো করে বেরিয়ে যায় না বাবু, ও খেলাখেলি করিস খেলে, তাই খেলে ঢাং 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 খেলে সারাদিন ধরে, ও তো করার কি আছে? এরকম নানা ধরনের কথা আসতেই পারে। ফ্যানকে প্রাণ দিয়ে দিলাম, ফ্যান কি বলবে? রাত্রি 12টায় বড় ভালো, কোনো ফ্যান ঘুরে না আমার এখানে, ঘুরতে হয় না, কাজ করতে হয় না, দিব্যি ঘুমায়, আমি স্কুলেই থাকবো। আর ঘরের ফ্যান এসছে, আর বলিস কিন্তু বাপ, দিন রাত চালাই আমাকে, দিন রাত চালাই, তুই স্কুলে আছিস ভালো আছিস, স্কুলে খালি 10টা থেকে 5টা পর্যন্ত চলছে, আর চলে না সে কাম। আর ঘরে দেখবি যা, এই চালু হয়ে গেল তো চালু হয়ে গেল, আমিও তো মানুষ নাকি, তো থামবি একটু বিশ্রাম দিবি। এরকম ভাবে প্রাণ দেওয়া যায় সব জায়গাতেই, এরকম ভাবে এখানে বলছেন প্রাণ দিয়ে একটু কল্পনা করে নিতে হবে, নাটকটা একটু অন্যরকম টাইপের হবে। সেই অন্যরকম টাইপটা কিরকম? এই যেমন মনে করুন আমি কারোর বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ছি, মনে করুন আমি কারো বাড়ির দরজায় গেছি আর কড়া নাড়ছি মানে কড়াই নিয়ে নাড়ছি আধা খুন্তি দিয়ে, তাহলে কি নাড়ছি? দরজার শিকলকে কড়া বলা হয়, বা নিচে এই যে আংটাটা আছে, এই আংটাটাকে ধরে নাড়লে আওয়াজ হয়, কড়া নাড়ছি। শম্ভু, অমর আছো নাকি? অমর স্টেজে আসছে, আমার সামনে আসছে, এসে বলে কি করছে সে, কে? দেখছি নিচের দিকে, কে? শম্ভুদার মুখোমুখি দাঁড়ায়, কিন্তু দোতলা থেকে নিচের দিকে তাকানোর ভঙ্গি করে তাকিয়ে বলে, আরে শম্ভুদা যে, কি ব্যাপার, নিচে দাঁড়িয়ে কেন? চলে আসুন উপরে চলে আসুন। দাঁড়িয়েছে কেন শম্ভুদা? কিন্তু সেটা আমার চেয়েও লম্বা, বলছে কে? এরকম করে বলে চলে আসুন, মানে দোতলা বাড়ির উপরে আছে অমর, নিচে আছে শম্ভু। কল্পনা করো তোমরা, অমরের সামনেই দাঁড়িয়ে কিন্তু বলেন উপরের দিকে তাকিয়ে করে কথা বলছেন। তাহলে কি করে যাব? দরজা বন্ধ যে, এলুর খুলে যাবে, সিঁড়ি দেখতে পাবেন, সোজা চলে আসুন। তাই নাকি? আচ্ছা যাচ্ছি, দাঁড়ান। দরজাটা ভঙ্গি করেন, সামনে যেন সিঁড়ি দেখতে পেয়ে সিঁড়িতে ওঠার ভঙ্গি করতে থাকেন। আমি তো বুঝতেই পারিনি দরজা খোলা আছে, সিঁড়িটা এখানেই আছে, সেটা বুঝতেই পারিনি। বলে ভঙ্গি করতে, কি ভঙ্গি করছে ভাবো, যে যেমন খুশি ভঙ্গি করতে পারবে, কেউ এমনি করে উঠতে পারে। এই ভঙ্গিটা অনেক সুন্দর সুন্দর করেছিলাম, একটু পরে দেখতে পারবে। এত সুন্দরভাবে ভঙ্গিটা করছেন যে সুন্দরভাবে উঠে আসছে মনে হবে। দিয়ে উঠে গেলেন উপরতলায়। এবার উপরতলায় যখন চলে গেলেন, স্টেজেই হচ্ছে কিন্তু অভিনয়টা, যখন উপরতলা বলে কিছু আছে, স্টেজেই হচ্ছে। উপরতলায় যখন চলে গেলেন, তখন এই যে শম্ভু মিত্র এরকম করে কথা বলছিল, অমর এরকম করে কথা বলছিল, এর এখন তারা কি হলো, মুখোমুখি কথা বলতে আরম্ভ করছে। কিভাবে বুঝবেন? এভাবে তো কখনো কোনোদিন আসেননি। তখন শম্ভু মিত্র উপরে উঠে এসছে। তারপর কি ব্যাপার, হঠাৎ এই সময় মানে মানে এরকম অসময়ে আপনার আবির্ভাব? এমনি এলাম আর কি, একেবারে এমনি নয়, বুঝলে, বলতে পারো হাসাতে এলাম, বা হাসির খোরাক জোগাড় করতে এলাম। সম্পাদক বলেছেন হাসির নাটক করতে হবে, তার নাকি দারুণ বক্স অফিস,
হাসির নাটক দরকার। সম্পাদক বলেছেন হাসির নাটক করো, এসব উল্টো পাল্টা সামাজিক নাটক করতে যেও না। তাহলে কি হচ্ছে না, বারবার ধরে ট্যাক্স করে পড়ছি এবং পকেট খালি হয়ে যাচ্ছে, সেভাবে চলছেও না বাজারে। যাচ্ছে আমি এখন এলাম, অনেক বিবেচিত দেখেছি, সব করে লাভ নেই বাবু, হাসির নাটক করব ভালোই। সম্পাদকও বলেছে হাসির নাটক করার জন্য, এবং আমি তো কোনোদিন হাসির নাটক করাইনি, সব দিন আমি সামাজিক নাটক করে এসেছি। তাহলে হাসির নাটকটা কিভাবে করা যাবে তার তো উপাদান তো আমাকে নিতে হবে, ঘরে বসে নিতে হবে, ওটা জোরদার কোথাও যাওয়া দরকার না। তাই তোমার কাছে এলাম, আলোচনা করবো কিভাবে হাসির নাটক করা যায় বলো দেখি। আর এই হাসির নাটকে খুব বক্স অফিস, বক্স অফিস মানে কি, বক্স অফিস শব্দটা দিয়ে বোঝানো হয় যে হিট আর ফ্লপ। বক্স অফিসে ভালো মানে হিট করে যাচ্ছে, ভালো ভালো চলছে, বক্স অফিসে ভালো এর নাম ডাক আছে। আর ফ্লপ মানে বক্স অফিস ফ্লপ করে যাচ্ছে, মানে নেমে আছে, ভালো চলছে না। তাই এর নাকি দারুণ বক্স অফিস। হাসাতে এলেন, তা বেশ চলুন বসবার ঘরে কি জমিয়ে, বেশ জমিয়ে বসি আমরা। আমরা বাঙালিরা শুনি কানুনের জাত। হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছেন, ভাই বল্লভ ভাই বলে গেছেন। সুতরাং হাসতে হলে বেশ কোমর বেঁধেই হাসতে হবে। কথা বলতে বলতেই তারা এক জায়গায় দু তিনবার বৃত্তাকারে ঘুরে ঘুরে যেন অন্য ঘরে এলেন এই ভঙ্গি করে। আর অমর গাঙ্গুলি বলেন, নিন বসুন বসুন, চেয়ারটাই বসুন। কোনো চেয়ার নেই, কোনো চেয়ার নেই ওখানে, বসুন বসুন, চেয়ারটাই বসুন। আমি জানালাটা খুলে দিই, যা গরম পড়েছে না। অমর পিছনে গিয়ে কল্পিত জানালা খোলেন। শম্ভু মিত্র অমর নির্দিষ্ট কল্পিত চেয়ারে বসার ভঙ্গি করে থাকেন। এখানে চেয়ার একটা আছে, গিয়ে বসলাম, আর কিছু হতে পারবো না, আমার হাঁটু ভেঙে যাবে, এই এত বন্ধ হতে পারছি। সে আরো ভালো করে বসছিল, কেননা একটু পরে এইভাবে বসবে, যে একটা ঠ্যাং তুলে আবার বসবে, যে চা খাবে একটু পরে ওইখানে। হ্যাঁ, সেইটাই তো হচ্ছে কথা, প্র্যাকটিস করতে হবে। ঘরে গিয়ে প্র্যাকটিস করো, তো কল্পিত চেয়ারে বসার প্র্যাকটিসটা করো, তখন পড়ে যাও, দেখবো। বাহ, বেশ বাতাস আসছে তো। হ্যাঁ, দক্ষিণমুখী জানলা যে, বেশ, হ্যাঁ বেশ আরাম করে বসছেন তো। একে আবার বলছে, কাকে বলছে, অমরকে, আরাম করে বসছেন তো। এই সম্মুখে বলছে, আরাম করে বসছেন তো। এটা বসার জায়গাটা বিচিত করে, কল্পিত চেয়ারে বসছে। অমরও এসে শম্ভু মিত্রের পাশে বসেন, ওইরকম কল্পিত চেয়ারে এসে সেও বসছে। বন্ধু থাক আজকে, হ্যাঁ ঘন্টা পড়ে গেছে, 11 ক্লাস আছে। এখানে দুটি প্রশ্ন হবে, এই পর্যায়ে দুটি প্রশ্ন আছে। একটা হচ্ছে এই পড়ে বুকে ভরসা এলো, বড় প্রশ্ন এটা। এই পড়ে বুকে ভরসা এলো, এই পড়ে বুকে ভরসা এলো। এই পড়ে বুকে ভরসা এলো, বক্তা কে? বক্তা কে? তিনি কি পড়েছিলেন? তিনি কি পড়েছিলেন? তার বুকে কিভাবে ভরসা এসেছিল? তার বুকে কিভাবে ভরসা এসেছিল? তার বুকে কিভাবে ভরসা এসেছিল? 1+1+4, যে কোনো একটা এক বাদ যাবে, 4 নম্বরটা থাকবে। দু নম্বর প্রশ্ন, সে মরারও বাহার কত? সে মরারও বাহার কত? সে মরারও বাহার কত? সে মরা বলতে কোন মরার কথা বলা হয়েছে?
সে মরা বলতে কোন মরার কথা বলা হয়েছে? মরার বাহারগুলি নাটক অবলম্বনে নিজের ভাষায় লেখো। মরার বাহারগুলি নাটক অবলম্বনে নিজের ভাষায় লেখো। এই দুটোই থাকলো।